একটা খবর, কিন্তু এই একটা খবরই পুরো মধ্যপ্রাচ্যকে নড়িয়ে দিয়েছে। এমন কিছু ঘটতে চলেছে যা আগে কখনো ঘটেনি, এমন কিছু যা ইরান আজ পর্যন্ত বিশ্বের কোনো দেশকে দেয়নি। আর সেই জিনিসটা এখন পৌঁছে যেতে পারে এমন একটা দেশে যার নাম শুনলেই গোটা পশ্চিমা বিশ্ব চমকে ওঠে। কি সে জিনিস, কেন এত গোপনীয়তা, আর কেনই বা এই মুহূর্তে? মধ্যপ্রাচ্য এখন চলছে প্রতিদিন নতুন সংঘাত, নতুন উত্তেজনা আর নতুন অনিশ্চয়তা। ঠিক এই সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভেসে উঠেছে এক অদ্ভুত তথ্য। ইরান নাকি তাদের সবচেয়ে আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক উত্তর কোরিয়ায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, উত্তর কোরিয়া। সেই দেশ যেখানে কিম জং উন রাজত্ব করেন, সেই দেশ যার হাতে ইতোমধ্যেই পারমাণবিক অস্ত্র আছে, আর এখন সেখানে যাচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী স্থল যুদ্ধের অস্ত্র। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই আরো বড় বড় রহস্যের দরজা খুলে যায়। ইরানের এই ট্যাঙ্কের নাম কারাত। নামটা শুনলে সাধারণ লাগলেও এর ক্ষমতা মোটেও সাধারণ নয়। প্রথমবার যখন এই ট্যাঙ্কের ছবি প্রকাশিত হয় তখন সামরিক বিশেষজ্ঞরা চমকে উঠেছিলেন, কারণ দেখতে এটা অনেকটাই রাশিয়ার বিখ্যাত T-90 ট্যাঙ্কের মতো। কিন্তু ইরান দাবি করে এটা সম্পূর্ণ তাদের নিজস্ব প্রযুক্তি, কোনো বিদেশি সাহায্য নেই, কোনো অনুকরণ নেই, শতভাগ ইরানি উদ্ভাবন। এই দাবি কতটা সত্য সেটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু যেটা নিয়ে কোনো বিতর্ক নেই সেটা হলো এই ট্যাঙ্কের ভয়াবহ ক্ষমতা। কারার ট্যাঙ্ক ঘন্টায় প্রায় 90 কিলোমিটার বেগে ছুটতে পারে। একটু ভেবে দেখুন, একটা ভারী যুদ্ধ ট্যাঙ্ক যার উপর মারণাস্ত্র বসানো, সেটা একটা গাড়ির মতো গতিতে ছুটছে। যুদ্ধের ময়দানে এই গতি মানে কি? মানে হলো শত্রু বুঝে ওঠার আগেই পজিশন বদলে ফেলা, মানে হলো প্রতিপক্ষকে কোনো সুযোগ না দেওয়া। কিন্তু এই ট্যাঙ্কের আসল শক্তি লুকিয়ে আছে অন্য জায়গায়। এই ট্যাঙ্কে বসানো আছে 125 মিলিমিটারের একটি কামান। এই কামানের রেঞ্জ শুনলে আপনি অবাক হবেন। প্রায় 13 কিলোমিটার দূরে থাকা যে কোনো লক্ষ্যবস্তুতে এই কামান নির্ভুলভাবে গুড়িয়ে দিতে পারে। 13 কিলোমিটার মানে কত দূর বুঝতে পারছেন? ঢাকার শাহবাগ থেকে উত্তরা প্রায় এতটাই দূরত্ব। মানে আপনি এক প্রান্তে বসে আরেক প্রান্তে হামলা করতে পারবেন, শত্রু দেখতেও পাবে না আপনাকে। এটাই আধুনিক যুদ্ধের ভয়াবহতা। কিন্তু অপেক্ষা করুন, গল্প এখানেই শেষ নয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে এই ট্যাঙ্ক শুধু স্থলযানকে আক্রমণ করতে পারে না, এটি আকাশেও নজর রাখে। শত্রুপক্ষের হেলিকপ্টার যদি উড়ে আসে, এই ট্যাঙ্ক সেটাকেও টার্গেট করতে পারে। এমনকি নিচু উচ্চতায় উড়ে আসার যুদ্ধ বিমানও এর নাগালের বাইরে নয়। একটা ট্যাঙ্ক যখন একই সাথে স্থল এবং আকাশ দুই ফ্রন্টে লড়াই করতে পারে, তখন সেটা শুধু ট্যাঙ্ক থাকে না, সেটা হয়ে যায় একটি জ্বলন্ত দুর্গ। আরও একটা বিষয় আছে যেটা এই ট্যাঙ্ককে সত্যি অনন্য করে তুলেছে। এতে এমন একটা প্রতিরক্ষা ব্যবস্থা আছে যা শত্রুর ছোড়া মিসাইলকে মাঝ আকাশেই ধ্বংস করে দিতে পারে। মানে আপনি মিসাইল ছুড়লেন, কিন্তু সেটা ট্যাঙ্কে পৌঁছানোর আগেই বাতাসে ফেটে গেল। এই প্রযুক্তি সব দেশের কাছে নেই। যাদের কাছে আছে তারা বিশ্বের সবচেয়ে উন্নত সামরিক শক্তি। ইরান কিভাবে এই প্রযুক্তি পেল সেটাও এখন এক বড় প্রশ্ন। এবার আসা যাক এই ট্যাঙ্কের শরীরে। বিভিন্ন সূত্র বলছে কারার ট্যাঙ্কের বাইরের আবরণ তৈরি হয়েছে খুবই পুরো ইস্পাত দিয়ে। কতটা পুরো? প্রায় 6 ইঞ্চি। এত মোটা ইস্পাতের দেয়াল ভেদ করা সহজ কথা নয়। ছোট বা মাঝারি মাপের বিস্ফোরক এই ট্যাঙ্কের গায়ে লাগলে সেটা হয়তো একটু দাগ কাটবে, কিন্তু ভেতরে ঢুকতে পারবে না। যারা এই ট্যাঙ্ক চালায় তারা থাকে প্রায় অভেদ্য একটা খোলসের মধ্যে। এবার ভাবুন একটু অন্যভাবে। বিশ্বের বেশিরভাগ আধুনিক ট্যাঙ্ক তৈরি হয়েছে ইউরোপ বা আমেরিকার আবহাওয়ার মাথায় রেখে। সেখানে তাপমাত্রা বেশি উঠানামা করে না। কিন্তু মধ্যপ্রাচ্যের কথা ভাবুন, দিনের বেলা তীব্র রোদ, তাপমাত্রা 50 ডিগ্রি ছাড়িয়ে যায়, বালির ঝড় আসে, রাতে আবার ঠান্ডা। এই পরিবেশে সাধারণ ট্যাঙ্ক চালানো বেশ কঠিন। ইঞ্জিন গরম হয়ে যায়, যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। কিন্তু কারার ট্যাঙ্ক এই পরিবেশের জন্যই তৈরি। মরুভূমি প্রচন্ড গরমেও এই ট্যাঙ্ক দিনের পর দিন লাগাতার যুদ্ধ চালিয়ে যেতে পারে। এটাই এর সবচেয়ে বড় সুবিধা। শুধু দিনে নয়, রাতের অন্ধকারেও এই ট্যাঙ্ক সমান কার্যকর, কারণ এতে আছে নাইট ভিশন এবং থার্মাল সেন্সর। ঘুটঘুটে অন্ধকারেও এই ট্যাঙ্ক শত্রুকে দেখতে পায়। তাপমাত্রার পার্থক্য দিনে বুঝে নেয় কোথায় মানুষ আছে, কোথায় যানবাহন আছে, আর তারপর নির্ভুলভাবে আঘাত হানে। রাতের যুদ্ধে এই সক্ষমতা থাকা মানে প্রায় অদৃশ্য হয়ে লড়াই করতে পারা। এতক্ষণ আপনি জানলেন কারার ট্যাঙ্ক কতটা শক্তিশালী। এবার আসল প্রশ্নে আসা যাক, ইরান কেন এই ট্যাঙ্ক উত্তর কোরিয়ায় পাঠাতে চাইছে? এখানে এই পুরো গল্পটা একটা নতুন মোড় নেয়। উত্তর কোরিয়ার সামরিক শক্তি নিয়ে আমরা অনেক কিছুই জানি। তাদের হাতে আছে ব্যালিস্টিক মিসাইল, আছে হাইপারসনিক প্রযুক্তি, আছে পারমাণবিক অস্ত্র, কিন্তু একটা জায়গায় তারা বেশ পিছিয়ে, সেটা হলো স্থল যুদ্ধ। তাদের ট্যাঙ্কগুলো বেশ পুরনো, প্রযুক্তিগতভাবে দুর্বল। যদি কখনো স্থল যুদ্ধ বাঁধে তাহলে এই দুর্বলতা তাদের বিপদে ফেলতে পারে। ঠিক এই জায়গায় ইরানের কারার ট্যাঙ্ক হতে পারে একটা গেম চেঞ্জার। বিশেষজ্ঞরা বলছেন ইরান এবং উত্তর কোরিয়ার মধ্যে গোপন সামরিক সহযোগিতা নতুন কিছু নয়। বহু বছর ধরে এই দুই দেশ নিজেদের মধ্যে প্রযুক্তি বিনিময় করে আসছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে মাত্র কয়েক মাস আগেই ইরান তাদের একটি আধুনিক সাবমেরিন প্রযুক্তি উত্তর কোরিয়ার সাথে ভাগ করে নিয়েছে। অবশ্য এই তথ্য কোনো দেশই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি, কিন্তু গোয়েন্দা সূত্রগুলো বারবার এই সহযোগিতার কথা বলছে। এখন প্রশ্ন হলো, যদি এই ট্যাঙ্ক সত্যি উত্তর কোরিয়ায় পৌঁছে যায় তাহলে কি হবে? উত্তর কোরিয়ার স্থল বাহিনী হঠাৎ করেই অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে।
দক্ষিণ কোরিয়া এবং তাদের মিত্ররা নতুন করে হিসাব কষতে বাধ্য হবে। পুরো কোরীয় উপদ্বীপে সামরিক ভারসাম্য বদলে যেতে পারে, আর এই বদলটা ঘটবে মধ্যপ্রাচ্যের একটা দেশের কারণে। কিন্তু এখানে একটা বড় কথা মনে রাখতে হবে, এখন পর্যন্ত এই পুরো বিষয়টার কোনো নিশ্চিত প্রমাণ নেই। ইরান কিছু বলেনি, উত্তর কোরিয়াও চুপ, কোনো স্যাটেলাইট ছবিও প্রকাশ হয়নি, কোনো ফাঁস হওয়া দলিল সামনে আসেনি। তারপরও পুরো মধ্যপ্রাচ্যে এই খবর নিয়ে আলোচনা থামছে না, কারণ যদি এটা সত্যি হয় তাহলে এটা শুধু একটা অস্ত্র বিক্রি নয়, এটা একটা বড় কৌশলগত বার্তা, একটা সংকেত যে ইরান এবং উত্তর কোরিয়া একসাথে কত দূর যেতে পারে। আরও একটা দিক আছে যেটা সবাইকে ভাবাচ্ছে, ইরান এখন পর্যন্ত এই ট্যাঙ্ক বিশ্বের কোনো দেশের কাছে বিক্রি করেনি। কেন করেনি? কারণ এটা তাদের সবচেয়ে মূল্যবান সামরিক সম্পদগুলোর একটি, নিজেদের জন্য রাখার অস্ত্র। তাহলে হঠাৎ কেন তারা এটা উত্তর কোরিয়াকে দিতে চাইছে? বিনিময়ে তারা কি পাচ্ছে? উত্তর কোরিয়ার কাছে এমন কি আছে যা ইরানের দরকার? এই প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা। কেউ কেউ বলছেন এটা হয়তো মিসাইল প্রযুক্তির বিনিময়ে হচ্ছে। উত্তর কোরিয়ার মিসাইল প্রযুক্তি বেশ উন্নত, হয়তো ইরান সেই প্রযুক্তি চায়। আবার কেউ বলছেন এটা পারমাণবিক সহযোগিতার অংশ হতে পারে। অবশ্য এগুলো সবই অনুমান, নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এই পুরো পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে কারণ সময়টা খুবই স্পর্শকাতর। মধ্যপ্রাচ্য ইতিমধ্যে উত্তপ্ত, প্রতিদিন নতুন সংঘাত। এই সময়ে ইরানের এই পদক্ষেপ পুরো অঞ্চলে নতুন উত্তেজনা তৈরি করতে পারে। অন্যদিকে কোরীয় উপদ্বীপেও পরিস্থিতি স্থিতিশীল নয়, দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক টানাপোড়েনের মধ্যে আছে। এই অবস্থায় উত্তর কোরিয়ার হাতে নতুন উন্নত অস্ত্র যাওয়া মানে আগুনে ঘি ঢালা। শেষ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, ইরান বা উত্তর কোরিয়া কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয় কিনা সেটা দেখতে হবে। হয়তো কিছুদিনের মধ্যেই সত্যতা সামনে আসবে, হয়তো জানা যাবে এটা শুধুই গুজব ছিল, ভুল তথ্য ছিল, আবার হয়তো জানা যাবে এটা ছিল একটা বড় কৌশলগত চালের শুরু। যেটাই হোক, এই মুহূর্তে পুরো বিষয়টা রহস্যের চাদরে ঢাকা, আর এই রহস্য প্রতিদিন নতুন নতুন প্রশ্ন তৈরি করছে। একটা প্রশ্ন দিয়ে শেষ করি, যদি সত্যিই এই ট্যাঙ্ক উত্তর কোরিয়ায় পৌঁছে যায় তাহলে পরবর্তী পদক্ষেপ কি হবে? আমেরিকা কি চুপ করে বসে থাকবে? দক্ষিণ কোরিয়া কি নতুন করে সতর্ক হবে, নাকি এটা শুরু হবে এক নতুন অস্ত্র প্রতিযোগিতা? উত্তরগুলো সময় দেবে, কিন্তু একটা কথা নিশ্চিত, যা হচ্ছে বা যা হতে যাচ্ছে সেটা সাধারণ কিছু নয়। এটা হয়তো বিশ্ব রাজনীতির মানচিত্রে নতুন একটা অধ্যায়ের সূচনা।